আরজিকর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। তিলোত্তমাকে নিয়ে আরজি করে মারাত্মক ষড়যন্ত্র হয়েছে, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। এবার তারই পর্দা আমি ফাঁস করব আপনাদের কাছে। চলুন আপনাদেরকে ডিটেলস সবটা বলতে পারবেন যে তিলোত্তমার খুনিদেরকে নিয়ে একটি মারাত্মক তথ্য। চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এবার অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মোক্ষম জবাব দিয়েছেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো নিরুপায়। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। প্রথমত বলি আরজিকর ম্যাটারে তিলোত্তমাকে নিয়ে। প্রথমত যখন তিলোত্তমার ঘটনাটি ঘটে আগস্ট মাসে 2024 সালে, তখন গোটা বিশ্বে তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ হয়েছিল। এমনকি যে আপনারাও প্রতিবাদ করেছিলেন কোথাও না কোথাও কমেন্ট বক্সের মাধ্যমে। আপনারা কমেন্ট বক্সে একটাই কথা লিখতেন যে তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার অপরাধী, তিলোত্তমার খুনিদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক। তাই তো এখনও অনেক মানুষ আছে যারা কিন্তু এখনও অপেক্ষায় রয়েছেন। এখনও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন যে তিলোত্তমার ব্যাপারটা কী হলো। তবে আপনাদেরকে আমি কথা দিয়েছি যে আরজিকর ম্যাটারে যে কোনো তথ্য আসুক না কেন, আপনাদেরকে অবশ্যই আমি তথ্যগুলো কিন্তু দেব। তবে আজকে ঠিক সেইভাবে একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। মনে পড়ছে বন্ধুরা যে যখন তিলোত্তমার প্রতিবাদ হচ্ছিল, তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হচ্ছিল, গোটা বিশ্বে প্রতিবাদ হয়েছে, কিন্তু আরজি করে কিছু প্রতিবাদী মুখ ছিলেন, জুনিয়র ডক্টরস, তাই তো? তার মধ্যে আরও অনেকে ছিল, কিন্তু সবচেয়ে অন্যতম মুখ হলো গিয়ে অনিকেত মাহাতো। এবার এই যে অনিকেত মাহাতো, তার সাথে আরও অনেকে ছিলেন, আশফাকুল্লা নাইয়া, তারপরে দেবাশিস হালদার, আরও অনেক ডাক্তার ছিলেন। কিন্তু এই সমস্ত ডাক্তাররা যখন জোট বেঁধে তিলোত্তমার হয়ে প্রতিবাদ করছিলেন, তারা কিন্তু তিলোত্তমার জন্য অভয়া মঞ্চ নামে একটি কিন্তু সংগঠনের নাম দিয়েছিলেন। মনে পড়ছে সেই সমস্ত সংগঠন বা সেই সমস্ত বিচার এখন কেন বন্ধ হয়ে গেল? হঠাৎ করে এমন কি হলো? এমনকি তিলোত্তমার নাম দিয়েও কিন্তু টাকা তোলা হয়েছে, তিলোত্তমার নামেও কিন্তু অনেক জায়গা অনেকভাবে ব্যবহার করা হয়েছে। এবার আপনাদেরকে যে তথ্যটা দেবো, আপনারা শুনলে অবাক হবেন যে আসলে তিলোত্তমাকে নিয়ে কত বড় ষড়যন্ত্র হয়েছে। তবে হ্যাঁ, সন্দীপ ঘোষ সে কিন্তু এখনও রেহাই পায়নি, সে এখনও অবধি জেলের মধ্যেই রয়েছে। তাকে সেই জেলের মধ্যেই মানে এখন থাকতে হচ্ছে, সেটাই তার বাড়ি। কারণ ওই যে বেশি পাপ হলে না তার কিন্তু ভরপাই করতে হয়, ঠিক সেইভাবে কিন্তু সন্দীপ ঘোষ এখনও অবধি জেলে রয়েছে। যাই হোক, আপনাদেরকে মুদ্রা কথাই বলি যে কি হলো, আপনাদেরকে ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, অনেক কিছু জানতে পারবেন। অভয়ার নেই বিচারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের সংগঠন জুনিয়র ডক্টরস ফ্রন্টে এবার বড় অস্বস্তি। বুঝতে পারছেন? অভয়া ফান্ড ঘিরে ওঠা বিতর্ক এবং সংগঠনের কাজকর্ম নিয়ে মতানৈক্যের জেরে সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। বুঝতে পারছেন? এই যে অভয়া ফান্ড কথাটা কেন বলা হচ্ছে, যেখানে অভয়া মঞ্চ বলে কিন্তু নাম দেওয়া হয়েছিল অভয়া মঞ্চ, তাই না? তো এবার এই যে অভয়া ফান্ড, মানে অভয়ার নাম দিয়ে যে ফান্ডে টাকা জমা দিচ্ছিলেন সাধারণ জনগণ তিলোত্তমার নামে, তিলোত্তমার বিচারের জন্য। কারণ তিলোত্তমার জন্য যে সমস্ত মানে প্রতিবাদ হচ্ছিল বা বিভিন্ন জায়গায় টাকা খরচ হচ্ছিল, তার জন্য মানুষ সাহায্য করতে চেয়েছিল যাতে মেয়েটার বিচার পায়, যাতে একটা মেয়ে, যেই মেয়েটা বিনা কোনো অপরাধে তাকে এই ঘটনার শিকার হতে হয়েছে, শুধুমাত্র মেয়েটা সত্যের জন্য লড়াই করত। সে সত্য, যদি কেউ সত্যের মানে অন্যায় করে, সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো। মেয়েটা কখনো সত্যকে চাপা দিতে শিখেনি, চাপা দিত না, যার জন্য মেয়েটাকে এই ধরনের ঘটনার বলি হতে হয়েছে। তো এবার সেই যে অভয়া ফান্ড ঘিরে ওঠা বিতর্ক, সেই বিতর্কে এবার কিন্তু নতুন এক মোড়, যেটা হলো জুনিয়র ডাক্তার্স মানে অনিকেত মাহাতো সভাপতি ছিলেন, সেই সভাপতির পদ থেকে উনি ইস্তফা দিয়েছেন। এবার বলছি কেন কেন তৈরি হয়েছিল অভয়া ফান্ড? অভয়ার নেই বিচারের দাবিকে সামনে রেখে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্যই তৈরি হয়েছিল অভয়া ফান্ড। ওই যে আপনাদেরকে বললাম যে তিলোত্তমার লড়াইয়ের জন্য কিন্তু সাধারণ মানুষ তিলোত্তমার জন্য টাকা দিচ্ছিলেন, যাতে তিলোত্তমার ব্যাপারে হেল্প হয়। জুনিয়র ডক্টরস ফ্রন্ট আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আশফাকুল্লা নাইয়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। আইনি লড়াইয়ের খরচ জোগাড় করার জন্য তারা কিন্তু
তৈরি করেন অভয়া ফান্ড। অভয়া ফান্ডের অর্থ ৯/৬-এর অভিযোগ। বুঝতে পারছেন কথাগুলো? ষড়যন্ত্র কাকে বলে? তিলোত্তমার নামে যে সমস্ত টাকাগুলো এসছে সেখানে বহু টাকা ছিল, ১-২ টাকা নয়। এবার সেই টাকা যেখানে, বুঝতে পারছেন, যেখানে গোটা বিশ্বে তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ হয়েছে, তাহলে গোটা বিশ্ব থেকে যে যেখান থেকে পেরেছে তিলোত্তমার নামে টাকা দিয়েছে। এবার কথা হলো যে এই যে তিলোত্তমার নামে যে টাকাগুলো দেওয়া হচ্ছিল সে টাকাগুলো কেন ৯/৬? তাহলে কি টাকাগুলো নিয়ে অন্যভাবে ব্যবহার করা হয়েছে? বলছে এই ৯/৬ টাকা নিয়ে হয়েছে, যার জন্য সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অনিকেত মাহাতো। কিছুদিন পর থেকে এই তহবিল ঘিরে অর্থ ৯/৬-এর অভিযোগ উঠতে শুরু করে। পাশাপাশি সংগঠনের আন্দোলনের দিক বদলাচ্ছে বলেও অনেকে অভিযোগ তুলতে থাকে। এই পরিস্থিতিতে সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অনিকেত মাহাতো। বছরের প্রথম দিন বৃহস্পতিবার তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন, মানে আজকে। ইস্তফাপত্রে অনিকেত স্পষ্ট জানিয়েছেন সংগঠনের কাজকর্ম তার কাজ, মানে অনিকেত মাহাতো যেটা লিখেছেন যে সংগঠনের কাজকর্ম তার কাছে অগণতান্ত্রিক মনে হয়েছে। তার মতে যেভাবে ফ্রন্ট চলছে তা অভয়ার ন্যায় বিচারের দাবির সঙ্গে মিলছে না। বারবার মতানৈক্য থাকা সত্ত্বেও তিনি যতটা পেরেছেন আন্দোলন চালিয়ে গিয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি। আচ্ছা বলুন তো বন্ধুরা, এই যে তিলোত্তমার নামে যে সমস্ত টাকাগুলো জমা হয়েছে সেখানে তো ১ টাকা ২ টাকা জমা হয়নি। তাহলে এই টাকাগুলো যারা সেই মানে সভাপতি বা যারা এর অভয়া ফান্ডের সাথে জড়িত, যারা অভয়া ফান্ড খুলেছেন, যারা জড়িত, তারা টাকাগুলোকে কেন হিসাব ঠিক মতো মানে করে রাখেননি? কেন আজকে এই টাকাগুলো ৯/৬-এর অভিযোগটা আসছে সামনে? তাই না? মানুষ শুধুমাত্র নিঃস্বার্থভাবে টাকা দিয়েছে শুধুমাত্র তিলোত্তমার জন্য। যে মেয়েটি অল্প বয়সে নিজের স্বপ্ন পূরণের জন্য আর্জি করে এসেছিল, বাস সে আর্জি করে তার স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেল। কিন্তু দেখুন শেষে কি হলো। এমনও আমরা শুনেছি যে প্রতিবাদীতে অনেকজন ছিলেন যারা প্রতিবাদীর নাম করে সামনের দিকে ছিলেন বটে, কিন্তু তারা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, অভয়ার জন্য নয়। তারা সেখানে নিজের মুখ পরিচিত করাতে গেছিলেন, নিজের ফেসটাকে যাতে সকলের সামনে পরিচিত করাতে পারেন, ফেসটা পরিচিত ফেস হোক, তিলোত্তমার জন্য নয়। এটাও আমরা কিন্তু শুনতে পেয়েছি, আমি নাম বলছি না, কিন্তু এটাও আমরা শুনতে পেয়েছি। আজকে ঠিক বুঝতে পারছেন কথাগুলো? কোথাও না কোথাও সেটার দিকে এগোচ্ছে। আর এখানে অনিকেত মাহাতো স্পষ্ট বলেও দিয়েছে যে এটা অভয়া ফান্ড, মানে যে কথাগুলো বলা হচ্ছে যে তার কাছে সংগঠনের কাজকর্ম ও গণতান্ত্রিক মনে হচ্ছে। তার মতে যেভাবে ফ্রন্ট চলছে তা অভয়ার ন্যায় বিচারের দাবির সঙ্গে মিলছে না। কিন্তু তোমার মা বাবা অন্যদিকে লড়াই করে যাচ্ছেন রীতিমতো মেয়ের বিচার চাওয়ার জন্য। ওনারা কিন্তু এখানে ওখানে দৌড়াদৌড়ি করছেন, এখনও অবধি লড়াই কন্টিনিউ রেখেছেন। কিন্তু অনেক সাধারণ মানুষ আছেন যারা ভুলে গেছেন, তো মা বাবা ভুলতে পারেননি। আজকে দেখুন সেটার জন্য এই যে জুনিয়র ডাক্তার যাদের উপর তিলোত্তমার মা বাবা কোথাও না কোথাও একটু আশা করেছিলেন যে ওরা আমার মেয়ের জন্য লড়াই করবে, আজকে দেখুন তাদেরও দলের অবনতি, তাদেরও সংগঠনের অবনতি। উল্লেখ্য ২০২৪ সালের আগস্ট মাসে আরজিকর হাসপাতালের সেমিনার রুমে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। এই ঘটনার ন্যায় বিচারের দাবিতে তীব্র আন্দোলন করেন সহপাঠী সহকর্মীরা। পরে সিবিআই তদন্ত ভার নেই এবং মামলার বিচার শেষ হয়। দোষী সাব্যস্ত হওয়া সিভিক ভলেন্টিয়ার ও হাসপাতালের অস্থায়ী নিরাপত্তা রক্ষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে এই রায়ে সন্তুষ্ট নন মৃত চিকিৎসকের পরিবার ও ঘনিষ্ঠরা। তাদের অভিযোগ বিচার প্রক্রিয়ায় কিছু তথ্য গোপন রাখা হয়েছে এবং কাউকে আড়াল করা হয়েছে। সেই কারণে এখনও দেশের শীর্ষে আদালতের তাদের আইনি লড়াই আছে। এই আইনি লড়াইয়ে খরচ জোগাতে তৈরি হয়েছিল অভয়া ফান্ড। আর কিন্তু সেই তহবিল নিয়ে পরে নানা প্রশ্ন উঠতে থাকে। অর্থ তছরূপের অভিযোগে পাশাপাশি সংগঠনের ভেতরের অসঙ্গতি নিয়েও কিন্তু ক্ষোভ বাড়ে। অনিকেত মাহাতো জানিয়েছেন তিনি ও তার সতীর্থ দেবাশিস হালদার
এবং আশফাকুল্লা নাইয়ার বদলি নিয়ে যখন প্রতিবাদ চলছিল তখন তিনি সংগঠনের সঙ্গে ছিলেন। সংগঠনের সমস্যাগুলিকে বারবার নেতৃত্বকে জানালেও কেউ তা গুরুত্ব দেয়নি বলে তার অভিযোগ। বুঝতে পারছেন? সব মিলিয়ে ট্রাস্ট ও এক্সিকিউটিভ কমিটির মধ্যে সমন্বয়ের অভাব এবং আইনি পরামর্শ না মেনে যেভাবে ফ্রন্ট পরিচালিত হচ্ছে তা অবহেলার নেই বিচারের দাবিতে পরিপন্থী বলে মনে করেছেন অনিকেত। সেই কারণেই তিনি জুনিয়র ডক্টরস ফ্রন্টের সভাপতির পদ থেকে উনি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুঝলেন? আশা করি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যে অনিকেত মাহাতো কেন ইস্তফা দিলেন বা এই তিলোত্তমাকে নিয়ে কিভাবে ষড়যন্ত্র হয়েছে। মানে কোথাও না কোথাও আমরা তিলোত্তমার যত দিন যাচ্ছে, মৃত্যুর যত দিন যাচ্ছে, অত নতুন নতুন কিছু আমরা জানতে পারছি। যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন। আর এবার আপনাদেরকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মক্ষম জবাব দিয়েছেন অমিত শাহ। কি বলেছেন আপনাদেরকে বলি, 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই রণকৌশল সাজাতে শুরু করেছে বিজেপি। সেই লক্ষ্যে বর্তমানে রাজ্য সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃত্তে ফের ভাইপো তাস খেললেন শাহ অমিত শাহ। মঙ্গলবার একটি জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য করে ভাইপোকে লক্ষ্য করে অমিত শাহ বলেন, বর্তমান সরকারে কেবল ভাইপোর টাকা রোজগার করার অধিকার রয়েছে, সাধারণ মানুষের নয়। তিনি অভিযোগ করেন গত 15 বছর তৃণমূল শাসনে কেবল দুর্নীতি, আতঙ্ক আর অনুপ্রবেশ সাক্ষী থেকেছে। শাহের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির কারণে রাজ্যের উন্নয়ন থমকে গেছে। কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পগুলি বাংলায় এসে তোলাবাজ সিন্ডিকেট এর কবলে পড়েছে বলেও তিনি তোপ দাগেন। তার মতে গত 14 বছরে ভয় এবং দুর্নীতি পশ্চিমবঙ্গে পরিচয় হয়ে দাঁড়িয়েছে। বাংলায় ভাইপো শব্দের অর্থ হলো ভাইয়ের ছেলে বা ভাতিজা, তাই তো? অমিত শাহের এই শব্দ প্রয়োগ সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই কিন্তু ইঙ্গিত করছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার অনুগামী ও কর্মীরা ভালোবেসে দিদি বলে ডাকেন। সেই সূত্র ধরে অভিষেককে ভাইপো বলে আক্রমণ শানায় বিরোধী দলগুলি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের পর থেকে বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়কে পিসি এবং এই সরকারকে পিসি ভাইপোর সরকার বলে কটাক্ষ করতে শুরু করে। তবে রাজনৈতিক ময়দানে ভাইপো বিতর্ক, রাজনীতির মঞ্চে ভাইপো শব্দের ব্যবহার নতুন নয়। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি এই শব্দটিকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। মেদিনীপুরের এক জনসভায় শাহ বলেছিলেন, আপনি কেবল আপনার ভাইপোর কথা ভাবেন, রাজ্যের মানুষ কষ্টে থাকলেও আপনার একমাত্র চিন্তা হলো কবে ভাইপোকে মুখ্যমন্ত্রী করবেন। অন্যদিকে এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে বিজেপির ছোট বড় সব নেতার শুধু মুখে ভাইপো নাম, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোনো বিজেপি নেতার সাহস নেই সরাসরি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নেওয়ার। আগামী নির্বাচনে এই পিসি ভাইপো বনাম বিজেপি দ্বন্দ্ব যে আরও তীব্র হবে, অমিত শাহের এই সফর এবং মন্তব্য তা স্পষ্ট করে দিল। বুঝতে পারছেন? এমনকি যে অমিত শাহ এই কথাগুলো বলেছেন যে বাংলায় শুধুমাত্র নারীদের ধর্ষণ, ভয়, চুরি, তারপরে কিছু গুন্ডামি, এই সমস্ত কিন্তু বাংলায় দিনের পর দিন বেড়েই চলেছে। এবার অনেক সহ্য করেছে নারীরা, অনেক সহ্য করেছে হিন্দুরা, কিন্তু আর নয়, এবার আর সহ্য করবে না। যার জন্য এবার কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পালা, এবার পরিবর্তন হওয়ার পালা। যার জন্য 2026-এ যে নতুনভাবে আমাদের সরকার গঠন হবে বা নির্বাচন হতে চলেছে 2026-এ, সেখানে আশা করি আপনারা কিন্তু নিজের সিদ্ধান্ত সঠিকভাবে নেবেন বা কোথাও না কোথাও আপনারা কিন্তু সেই সিদ্ধান্ত বা নিজের চিন্তাভাবনা বজায় রেখে আপনারা ভোটটা দেবেন, তাই তো? কারণ পরিবর্তন হোক, এটা আমিও চাই, আপনারাও চান। তবে আপনাদের ওপর চিন্তাভাবনা বা কেউ
মানে চাপাবে, আপনি সেই চাপানোর উপর ভিত্তি করে ভোট দেবেন না। নিশ্চয়ই নিজের চিন্তাভাবনা, নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে অবশ্যই ভোটটা দেবেন, যাতে আগামীতে ভালো একটা আমরা মানে নতুনভাবে নতুন কিছু দেখতে পাই, তাই না? 2025-এ বা 2024-এ আমরা অনেক কিছু দেখেছি, যেখানে দেখেছি চোখের সামনে বিভিন্ন কিছু কীভাবে লস হয়ে যায় অনেক দিক থেকে। তো যাই হোক, এখানেই শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। আর আরজি কর ম্যাটারে অবশ্যই তথ্য পেলে আপনাদেরকে সমস্ত তথ্য, সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো। যাই হোক, টাটা। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই নোটিফিকেশান অল করে দেবেন সমস্ত তথ্য পাওয়ার জন্য। টাটা।